হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসনের টেকের পক্ষ থেকে গুণগত রসায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আউফবাউ নীতি, হুন্ডের নীতি এবং পাউলির বজ্রন নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের ক্লাসটি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসের টপিক কি? আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বজ্রন নীতি। ঠিক আছে, আমরা এই তিনটা নীতি সম্পর্কে জানবো যা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা প্রথমে আউফবাউ নীতি দিয়ে শুরু করব। আউফবাউ নীতি বা এটাকে বলা হয় N+L নীতি। খেয়াল করো, আউফবাউ নীতি এটাকে বলা হয় N+L নীতি। N কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, L হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা N+L নীতি। ঠিক আছে, আউফবাউ নীতি বা N+L নীতি। এই নীতি কাকে বলে জানো? পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে স্থান গ্রহণ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ করবে। কথাটা বুঝতে পেরেছ? ইলেকট্রনগুলো প্রথমে কিভাবে যাবে? প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে। আমরা কিভাবে বলবো 1s 2s 2p, 3s 3p 3d, এইভাবে যে যাচ্ছে, প্রথমে তারা কি করে? নিম্ন শক্তির অরবিটালগুলো পূর্ণ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে স্থান গ্রহণ করে। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে আউফবাউ নীতি বা N+L নীতি। আমরা এই নীতির সাহায্যে বুঝতে পারবো যে কিভাবে ইলেকট্রন প্রবেশ করবে, বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে, আমরা এই নীতি থেকে বুঝতে পারবো। ঠিক আছে, আমি নীতিটা লিখে দেই, যখন উদাহরণ দিব তখন তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। বলেছে কি, পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে। পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে। প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে। প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে এবং পরে উচ্চ শক্তির অরবিটালে স্থান গ্রহণ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পন্ন করে। ঠিক আছে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে স্থান গ্রহণ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে স্থান গ্রহণ করে উচ্চ শক্তির অরবিটালে স্থান গ্রহণ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ করে। এটাই হচ্ছে আউফবাউ নীতি। বিজ্ঞানী আউফবাউ এই কথাটাই বলেছে, পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ করে। আমরা তো ইলেকট্রন বিন্যাস পারি সবাই, তাই না? ছোট ক্লাসে আমরা শিখে আসি ইলেকট্রন বিন্যাস সম্পন্ন করে। পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে স্থান গ্রহণ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পন্ন করে।
এটাই হচ্ছে আউবাউ নীতি। ঠিক আছে, তবে এখানে দুইটা কথা মনে রাখতে হবে। দুটি অরবিটালের মাঝে যার n+l এর মান কম তার শক্তি কম, অর্থাৎ ইলেকট্রন আগে সেখানে যাবে। দুইটা অরবিটালের মধ্যে, মনে করুন দুইটা অরবিটালের মধ্যে যার n+l এর মান কম তার শক্তি কম, আমরা বলেছি না প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যাবে, তাহলে দুইটা অরবিটালের মধ্যে যার n+l এর মান কম তার শক্তি কম, অর্থাৎ ইলেকট্রন আগে সেখানে যাবে। আর যদি শক্তি যদি সমান হয়ে যায়, দুইটা অরবিটালেরই n+l এর মান যদি সমান হয়ে যায়, তখন আমরা কি করব, তখন কি করব বলো তো? n+l এর মান যদি সমান হয়ে যায়, যার n এর মান কম হবে তখন তার শক্তি কম হবে এবং ইলেকট্রন আগে সেখানে যাবে। ঠিক আছে, দুইটা কথা বলেছি কিন্তু। একে কি বলেছি, দুইটা অরবিটালের মাঝে যার n+l এর মান কম ইলেকট্রন আগে সেখানে যাবে কারণ তার শক্তিটা কম হবে। আরেকটা কথা কি বলেছি, 2 নম্বর কথাটা কি বলেছি, যে যদি n+l এর মান সমান হয়ে যায় তখন আমরা দেখব যে কার n এর মান কম, যার n এর মান কম হবে তার শক্তি কম হবে, অর্থাৎ ইলেকট্রন আগে সেখানে যাবে। হ্যাঁ, আমি কথাগুলো এবার লিখে দিই। দুটি অরবিটালের মাঝে, মনোযোগ দিও, দুটি অরবিটালের মাঝে দুটি অরবিটালের মাঝে দুটি অরবিটালের মাঝে যার n+l এর মান কম l এর মান কম, আমরা যোগ করে দেখব n কি, n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাই না? এই দুটি অরবিটালের মাঝে যার n+l এর মান কম তার শক্তি কম। ঠিক আছে, যার n+l এর মান কম তার শক্তি কম, অর্থাৎ ইলেকট্রন আগে সেখানে যাবে, তার শক্তি কম। ঠিক আছে, দুটি অরবিটালের মাঝে যে n+l এর মান কম যার তার শক্তি কম, তাই ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তাই ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, ঠিক আছে, দুইটা অরবিটালের মাঝে যার n+l এর মান কম তার শক্তি কম, তাই ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে। ঠিক আছে, দেখো আমি পরে উদাহরণ দিব। আরেকটা পয়েন্ট কি বলছি, যদি n+l এর মান সমান হয়ে যায় তখন কি দেখব, যার n এর মান কম তার শক্তি কম হবে। দেখো বুঝিও, হ্যাঁ, দুটি অরবিটালের n+l এর মান সমান হলে যার n এর মান কম, অর্থাৎ যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম হবে তার শক্তিটাও কম হবে, ইলেকট্রন আগে তাহলে সেখানেই যাবে। দুটি অরবিটালের n+l এর মান সমান হলে l এর মান সমান, আমরা বলেছি যে প্রথমে বলেছিলাম দুটি অরবিটালের যার n+l এর মান কম হবে তার শক্তি কম হবে, তাই ইলেকট্রন আগে নিম্ন শক্তিতে যাবে, যার যেখানে n+l এর মান কম আছে যে অরবিটালের ইলেকট্রন আগে সেখানে যাবে, তাই তো? এখন যদি n+l এর মান সমান হয়ে যায় দুইটা অরবিটালের, তখন কি দেখব, তখন দেখব কার n এর মান কম, অর্থাৎ কার প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা কম, ইলেকট্রন আগে তাহলে সেখানেই যাবে। দুটি অরবিটালের n+l এর মান সমান হলে যার n এর মান কম তার শক্তি কম হবে, যার n এর মান কম
n এর মান কম, তার শক্তি কম হবে, তার শক্তি কম হবে, ফলে ইলেকট্রন আগে সেখানে যাবে। তার শক্তি কম হবে, যার n প্লাস l এর মান কম, তার শক্তি কম, ফলে ইলেকট্রন আগে সেখানেই যাবে। মানে যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম, ইলেকট্রন আগে সেখানেই যাবে যদি n প্লাস l এর মান সমান হয় দুইটা অরবিটালের। ঠিক আছে, আমি কিন্তু এখানে দুইটা কথা বলেছি। সংজ্ঞাটা কি ছিল আউবাউ নীতি? পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে। নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে দেখো তো 1s, দেখো 1s, 1s এর পরে কি হয় 2s, পরে 2p, এভাবে ধারাবাহিকভাবে যায় না নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে? তুমি কখনো এভাবে পাইছো? 1s, পরে কি 2p, 2s, পরে কি 3d, 3s, এভাবে কি পাইছো? হয়, এভাবে হয় না, ধারাবাহিকভাবে যাই। প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যায়। কিভাবে যায়? এই যে 1s, 2s, 2p, পরে 3s, 3p, 3d, পরে 4s, 4p, 4d, 4f, পরে 5s, এভাবে যায়। প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যায়। তাই তো আমি উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা আবার এভাবে দেওয়া যায়। দেখো কিভাবে সিরিয়ালটা কিভাবে মেনটেন করে। এই যে আমরা লিখলাম এই যে 1s, পরে লিখলাম 2s, 2p, লিখলাম 3s, 3p, 3d। ঠিক আছে, পরে কি 4s, 4p, 4d, 4f, পরে 5s, 5p, 5d, 5f, দেখো 6d, 6s, 6p, 6d, 6f। ঠিক আছে, এটা কিভাবে যায় জানো? এই যে এইভাবে। বুঝছো? হ্যাঁ, এইভাবে যা। অর্থাৎ কি, প্রথমে 1s, পরে 2s, পরে 2p, পরে 3s, পরে 3p, 3pর পরে ইলেকট্রন যাবে কোথায়? 4s এ, তারপর যাবে কোথায়? 3d তে, পরে কি 4f, 4p, পরে কি 5s, 5s পূর্ণ করে ইলেকট্রন যাবে কোথায়? 4d তে। ঠিক আছে, 4d পূর্ণ করে যাবে 5p তে, 5p পূর্ণ করে যাবে 6s এ, 6s পূর্ণ করে যাবে 4f এ। ঠিক আছে, বুঝছো? পরে যাবে কি 5d তে, পরে 6p তে, পরে যাবে 5f এ, পরে 6d তে, পরে 6f এ। বুঝতে পেরেছো? এভাবে যাবে। হ্যাঁ, আর ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করবে। তাহলে এটা যদি আমি লিখে দেই, দেখো কি হবে। প্রথমে যাবে কোথায়? 1s এ, পরে যাবে কোথায়? 2s এ, পরে 2p তে, পরে 3s এ, পরে 3p তে। দেখো এই যে 3s, 3p, 3pর পূর্ণ করে ইলেকট্রন যাবে কোথায়? 4s এ, 4s এ। ঠিক আছে, 4s পূর্ণ করে যাবে কোথায়? 3d তে। বুঝতেছো? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমরা তো কি লিখি, আমরা 3pর পরে লিখি 3d, পরে লিখি 4s, কিন্তু ভাই এটা সত্য আমরা একটু গুছায় লিখি, কিন্তু এটা তো গুছানো হইলো না। বুঝছো, আমরা ওভাবে মনে রাখবো। হ্যাঁ, আমরা কি করি 3pর পরে লিখি 3d, তারপর লিখি 4s, কিন্তু আসলে কি ইলেকট্রনটাকে নিম্ন শক্তির অরবিটালে যায়। 3d পূরণ করার আগে ইলেকট্রন আগে 4s পূর্ণ করে, 4s পূর্ণ করে পরে সে 3d তে যায়, এভাবে যায়। বুঝতে পেরেছো? আমরা একটু সাজিয়ে লিখি। বুঝছো? পরে কি 3d, 4p, কোথায় গেছে? এই যে 3d, 3dর পরে ইলেকট্রন যাবে কোথায়? 4p, তারপরে যাবে 5s এ, এই যে 4p, 4p যাওয়ার পরে যাবে কোথায়? 5s এ। ঠিক আছে, 5s এ, 5s পূর্ণ করে যাবে কোথায়? 4d তে, 5s পূর্ণ করে ইলেকট্রন যাবে কোথায়? 4d তে। ঠিক আছে, 4d পূর্ণ করে যাবে 5p তে, 5p পূর্ণ করে যাবে কোথায়? 6s এ। ঠিক আছে,
দেখো 6s পূর্ণ করে যাবে 4f এ, 4f পূর্ণ করে যাবে 5d তে। দেখছো একটু এলোমেলো লাগতেছে না? হ্যাঁ, কারণ আমরা যত সামনের দিকে যাচ্ছি n প্লাস l এর মান তত বেড়ে যাচ্ছে, বুঝছো? এই 4f এর তুলনায় এই 5d এর n প্লাস l এর মান বেশি হবে, না হলে কি হবে? সমান হবে। দেখো তো 4f, আমি বলে দেই 4, তাহলে n এর মান কত লিখবো আমরা? 4। আর f হইলে কত লিখি? 3 লিখি, তাই না? spdf, f হইলে কি? l এর মান লিখি 3। তাহলে দেখো কত হইলো? 4f এর জন্য হলো 7। এই 5d তে আসো না ভাই, 5d n এর মান লিখবো 5, আর d এর জন্য আমরা লিখবো কত? spd, d এর জন্য l এর মান 2, এই যে 2। দেখো তো এটাও 7, কিন্তু আমাদের কথা কি ছিল? যদি দেখো অরবিট n প্লাস l এর মান যদি সমান হয়, আমরা দেখবো কি কার n এর মান কম। দেখো এখানে n এর মান 4, এখানে n এর মান 5, যার n এর মান কম তার শক্তি কম। এই যে দেখো 4f এ 4 আর 5d তে 5, n এর মান কম কোথায়? এই যেটা, এই জন্য এটা শক্তি কম, ইলেকট্রন আগে এখানে যাবে। ভাই বুঝতে পেরেছো? এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা একটু করে দেখবো, আমি দুইটা উদাহরণ তোমাদের দেখাই দিব। দেখো 5d এর পরে গেছে কোথায় ইলেকট্রন? 6p তে। একটু খেয়াল করে দেখো তো 6p, তাহলে আমরা n এর মান এবার কত লিখবো? 6 লিখবো। l এর মান কত লিখবো? p এর জন্য sp, s হলে 0, p হইলে 1 l এর মান, তাই তো? তাহলে লিখলাম এই যে 1। তাহলে এটাও কত হইলো ভাই? এটাও 7 হইলো। এখন দেখো তো এই দুইটার মাঝে, এই যে এই দুইটার মাঝে কি হইলো? n প্লাস l এর মান সমান, কিন্তু n এর মান কম কার? 5 এ। একটা 5d আর একটা 6p, এই যে 5 এ n এর মান কম, তাই এর শক্তি কম, ইলেকট্রন আগে এখানে যাবে। এই যে 5d পূর্ণ করে ইলেকট্রন তারপর 6p তে যাবে। বুঝতে পেরেছ? ওকে, 6p এর পর ইলেকট্রন কোথায় যাবে? 5f এ যাবে। এই দেখো এই যে এখানে 5f এ, তুমি একটু আসো, 5f এ একটু খেয়াল করে দেখো। 5 n এর মান কত? 5, f এর জন্য l এর মান কত? 3, তাহলে কত হলো? 8, 108। তাহলে কি 6p তে n প্লাস l এর মান কত? 7, 5f এ কত? 8, তার মানে শক্তি কম 6p তে, এই জন্য ইলেকট্রন আগে 6p পূর্ণ করবে, তারপর 5f এ যাবে। বুঝছো? এই 5f পূর্ণ করে যাবে 6d তে, তারপরে যাবে 6f এ। এই যে 6d 6f, এইভাবে আমরা যত বাম থেকে ডানে যাব n প্লাস l এর মান তত বাড়তে থাকবে। ঠিক আছে? ওই যে এই মূলত এই নীতিতে, এই নিয়মে ইলেকট্রনগুলো যাবে, নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে উচ্চ শক্তির অরবিটালে যাবে। এটা কি বলে দিব? দেখো তো 5f এ আমরা কত পাইছি? 8 পাইছি, তাই তো? আমরা এই 6d তে একটু দেখো না ভাই, 6d, এই 6d n এর মান কত? তাহলে 6, আর d এর জন্য কত হবে? spd 0 1 2, l এর মান হবে 2, তাই তো? আমরা এগুলো তো পড়ে আসছি না? এই যে 0 হইলে হবে s, l এর মান, তাই তো? l এর মান যদি 1 হয় তখন বলবো কি আমরা? p, 2 হলে বলবো কি? d, 3 হলে বলবো কি? f। আমরা কোয়ান্টাম সংখ্যার ক্লাসে করে আসছি, তাই তো? পূর্বে ক্লাসে এগুলো দেখে আসছি, তাই না? দেখো কি বলছে তোমাকে? 6d, তাহলে n এর মান আমরা 6 বসাচ্ছি, আর d এর জন্য কি বসাবো? l এর মান 2, তাহলে 6 প্লাস 2 কত হইলো ভাই? 8 হইলো। দেখছো? তাহলে দেখো এইখানেও কত ছিল? এখানেও ছিল 8, মানে 5f ও ছিল 8, 6d তেও 8, কিন্তু 5f এ n এর মান কম, এই যে 5, তাই ইলেকট্রন আগে এখানে গেছে, তারপর এখানে গেছে। তুমি 6f টা দেখো তো একটু, 6f, n এর মান কত? 6, f এর মান কত হবে? এই যে f এর মান 3, f এর মান 3 হবে, কারণ f এ l এর মান যখন যখন f হয় উপশক্তি স্তর, তখন l এর মান হয় 3, এই যে লিখলাম 3। তাহলে কত হইলো? 6 আর 2 কত? 9। দেখছো এটার শক্তি সবচেয়ে বেশি, তাই ইলেকট্রন এখানে পড়ে গেছে সবার। 6d এর তুলনায় 6f এর শক্তি বেশি, তাই 6f এ ইলেকট্রন পড়ে গেছে। বুঝতে পেরেছো? এইভাবে প্রত্যেকটা এইভাবে তুমি একটু করে দেখিও। হ্যাঁ, কোনো নিয়মটা এই রুল অনুযায়ী যাবে, নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে। ঠিক আছে? আর যেখানে n প্লাস l এর মান সমান হবে, সেখানে আমরা কি দেখবো ভাই? কার n এর মান কম। যার n এর মান কম হবে তার শক্তি কম হবে, অর্থাৎ যার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কম হবে তার শক্তি কম হবে, ইলেকট্রন আগে সেখানে যাবে। ঠিক আছে ভাই? ওকে, আমরা আসলে উদাহরণে চলে যাই। হ্যাঁ, আমরা উদাহরণে চলে যাই। দেখো তোমাকে কি বলেছে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? দেখো তো ভাই, আগে কি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? এই দেখো 3p এর পরে কি হওয়ার কথা ছিল? 3d হওয়ার কথা ছিল। এই দেখো 3p, এই 3d এর পরে হওয়ার কথা, 3p এর পরে হওয়ার কথা ছিল কি? 3d, তারপর হওয়ার কথা ছিল 4s, তাই না? কিন্তু না, যার শক্তি কম ইলেকট্রন আগে সেখানে যাবে। তোমাকে বলছে কি পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি এই 3d তে না গিয়ে, এই 3d তে না গিয়ে এই 4s এ যায় কেন?
প্রশ্নটা কি, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি যে এইখানে না গিয়ে এইখানে যায় কেন, সর্বশেষ ইলেকট্রনটা এইখানে যায় কেন? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? মানে কি তাহলে 3d তে যাবে না, 4s এ যাবে কেন ভাই? কারণ 4s এর 3d এর তুলনায় 4s এর শক্তি কম। দেখো তো তুমি 3d এর জন্য, এই যে মুছে দিলাম আমি এটা, হ্যাঁ এটা একটু সুন্দর করে করে নিবা, হ্যাঁ এই তীর চিহ্ন এভাবে দিবা, ঠিক আছে? এটা এই যে এইভাবেও দেওয়া যায়, হ্যাঁ এই যে এইভাবে, এই যে এইভাবে, ঠিক আছে? আমি এইভাবে দিয়ে দিয়েছি। দেখো কি বলছে তোমাকে, কি বলেছে, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনুধাবনমূলকে আসে। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? 4s এ যায় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বা 3d ও 4s এর মধ্যে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? ঠিক আছে, 3d নাকি 4s এ ইলেকট্রন আগে যাবে? বা তোমাকে বলতে পারে সেম প্রশ্ন, 3d নাকি 4s এ ইলেকট্রন আগে যাবে? ইলেকট্রন আগে যাবে। থ্রি নাকি 4s এ ইলেকট্রন আগে যাবে, কিংবা পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? তোমার প্রথম কাজ এখানে যেন কি, অনুধাবনমূলক আসবে। কি করবা, প্রথমে সংজ্ঞা দিবা, লিখবা কি, পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে স্থান গ্রহণ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ করে। প্রথম কাজ এটা, সংজ্ঞা দিবা। সংজ্ঞা দেওয়ার পর তুমি কি লিখবা, সংজ্ঞা দেওয়ার পর লিখবা 3d এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলা, এই যে পটাশিয়ামের প্রথমে কি দিবা, সংজ্ঞা, পরে কি ইলেকট্রন বিন্যাস করবা, পটাশিয়াম, বা তুমি পরে করলেও হবে, সে পরে করো। দেখো তুমি লিখবা কি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? বলবা কি 3d এর জন্য, 3d এর জন্য কি হবে ভাই, নিচে নিচেও করতে পারো, পাশাপাশি করতে পারো। 3d এর জন্য n+l, মান কত লিখবা বলো, n এর মান কত, 3। আর d এর জন্য l এর মান কত, 1 না? আমরা কি জানি, sp_df, কি জানি, এই যে sp_df, এই উপশক্তি স্তরে 4টার জন্য, খেয়াল করো এই 4টার জন্য l এর মান কত হবে বলো না, কত হবে? s হইলে বলবো কত, 0, p হইলে বলবো কত, 1, d হইলে 2, f হইলে বলবো 3। তোমাকে বলছে কত ভাই, 3d, তাহলে তুমি l এর মান কত বসাবা, 2 বসাবা। এই যে 3 + 2 = কত, 5, বুঝিও। 3d এর জন্য n+l এর মান কত, 5। এখন কত বলছে, 4s এ যাই কেন? 4s এ আসি আমরা, 4s এর জন্য n+l, তাহলে কত লিখবা বলো তো, n এর মান কত লিখবা, 4, তাই তো? আর s এর জন্য তুমি l এর মান কত লিখবা, s এর জন্য l এর মান হচ্ছে 0, তাহলে এই যে 0, তাহলে কত হলো, 4। শক্তি কম বাই কার, 4s এর। এই 4s এর কি ভাই, এই 4s এর শক্তি কম, 4s এর এই শক্তিটা কম, তাই তো? তাই ইলেকট্রন আগে 4s এ যাবে, বুঝছো? পরে যাবে 3d তে, কারণ 3d এখানে ফাঁকা থাকবে। হ্যাঁ, তুমি ইলেকট্রন বিন্যাসটা করে দেখো পটাশিয়ামের। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, কত হয়েছে, 18। তারপর ইলেকট্রন যাবে কোথায়, 4s, তারপর 3d। যেহেতু 4s এ তাহলে 18টা হয়ে গেছে, 4s এ কয়টা যাবে, একটা, আর 3d ফাঁকা। তুমি চাইলে কি লিখতে পারো, 3d ফাঁকা, 4s 1, এই যেভাবে লিখতে পারো, বইয়ে আমাদের এই যেভাবে লেখা থাকে, বুঝছো? এইভাবে সাজায় লেখা থাকে। অর্থাৎ মানে কি, আগে কিন্তু নিম্ন শক্তি স্তরে যায়, 4s এ আগে ইলেকট্রনটা যায়, পরে যদি প্রয়োজন হয় পরে আসবে 3d তে, বুঝছো? ওকে, যেটা হবে কিভাবে, এই যেভাবে 4s 1 যেভাবে লেখবা হবে, কিন্তু কথা হচ্ছে 3d ফাঁকা রাখতে হবে এবং 4s এ 1 দিতে হবে।
ঠিক আছে, পারবা? তোমাকে বলছিল ইলেকট্রন 3D নাকি 4s এ যাবে, তাহলে ইলেকট্রন আগে কোথায় যাবে? 4s। এখন তুমি ব্যাখ্যাটা কি কিভাবে করবা বলো তো, কিভাবে ব্যাখ্যা করবা? দেখো তো, এই 3D এটার কি শক্তিটা বেশি আর 4s এর শক্তিটা কম। তাহলে প্রথমে সংজ্ঞা দিবা, তারপর কি করবা, এই যে n+l এর মান দেখাবা দুইটা অরবিটালের জন্য। তাহলে কি বলবা? 3D এর তুলনায় 4s এর শক্তি কম, তাই ইলেকট্রন আগে 4s এ যাবে, অর্থাৎ পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4s অরবিটালে প্রবেশ করবে। বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমরা পরের প্রশ্নটাই যাই। হ্যাঁ, তোমাকে বলেছে কি 3D ও 4p এর মধ্যে ইলেকট্রন আগে কোনটিতে যাবে? বুঝিও, 3D ও 4p এর মাঝে ইলেকট্রন আগে কোনটিতে যাবে? থ্রি ও 4p এর মাঝে ইলেকট্রন আগে কোনটিতে যাবে? ইলেকট্রন আগে 3D তে যাবে নাকি 4p তে যাবে? এটা হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে তুমি উত্তর করবা কিভাবে বলো না ভাই, কিভাবে উত্তর করবে? তোমার প্রথম কাজ কি? সংজ্ঞা দেয়া, তাই তো? অনুধাবনমূলকে আসলে প্রথমে তুমি সংজ্ঞা দিবা, তাই না? সংজ্ঞা দেওয়ার পর কি করবা? দুইটা অরবিটালের জন্য আলাদা আলাদা n+l এর মান দেখাবা। দেখাও 3D এর জন্য। 3D এর জন্য 3D এর জন্য কি লিখবা বলো? n+l। ঠিক আছে, চাইলে পাশাপাশি লিখতে পারো। n এর মান কত লিখবা? 3, তাই তো? আর d এর জন্য কত লিখবা? d হইলে l এর মান কত হয়? 2 হয়। এই যে দেখো 2, এই যে 2, তাহলে কত হইলো? 5। 3D এর জন্য n+l এর মান কত? 5। দেখো 4p এর জন্য দেখো 4p এর জন্য তখন কি হবে? n+l মান কত হবে বলো না, বলো? n এর মান কত? 4। ঠিক আছে, আর l এর মান কত হবে? p এর জন্য l এর মান কত হয়? 1 হয়। এই যে লিখলাম 1। ঠিক আছে, n এর মান 4 কেন? 4p, তাই তো? তাহলে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? 4। আর p হচ্ছে কি? উপশক্তি স্তর, p উপশক্তি স্তরের জন্য l এর মান কত হয় ভাই? 1। ঠিক আছে, তাহলে 4 যোগ 4 প্লাস 1 কত হলো? 5। এইবার দেখো তো দুইটাই মিলে গেল না? এখন কথা হচ্ছে ইলেকট্রন আগে কোনটাতে যাবে। তখন তুমি কি করবা? কি বলছিলাম? দুটি অরবিটালের n+l এর মান যদি সমান হয় তখন দেখবো কার n এর মান কম, কার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম। যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম হবে তার শক্তি কম হবে, অর্থাৎ ইলেকট্রন আগে সেখানেই যাবে। এই যে নিয়ম নাম্বার 2। দুটি অরবিটালের n+l এর মান সমান হলে যার n এর মান কম তার শক্তি কম হবে, ফলে ইলেকট্রন আগে সেখানে যাবে। যার n এর মান কম তার শক্তি কম হবে, ফলে ইলেকট্রন আগে সেখানে যাবে। কার কি? যার n+l এর মান কম। সমান হলে দুইটা অরবিটালের মধ্যে যদি n+l এর মান সমান হয় তখন দেখবো কার n এর মান কম। দেখো তো এইখানে কি আছে? এইখানে আছে 3 আর এইখানে আছে 4। তাহলে কার n এর মান কম? এই 3D এর ক্ষেত্রে n এর মান কম, আর 4p এর ক্ষেত্রে n এর মান বেশি। তাই ইলেকট্রন আগে কোথায় যাবে? 3D তে যাবে। ঠিক আছে ভাই, এই যে দেখো ইলেকট্রন আগে 3D তেই কিন্তু যাবে, তারপর যাবে কোথায়? 4p তে। বুঝতে পেরেছো? 3D পূর্ণ করে পরে ইলেকট্রন 4p তে যাবে। ঠিক আছে ভাই, এই ছিল মূলত আমাদের আউহবাউ নীতি। তাহলে আউহবাউ নীতি থেকে আমরা কি পড়লাম ভাই? একটা কথাই পড়েছি যে পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যাবে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে গিয়ে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ করবে, তাই তো? ওকে, যে এই প্রসেসে যাবে। হ্যাঁ, এখানে তোমাকে টাকায় দিয়েছিলাম না, 1s এইভাবে তীর চিহ্ন দিয়ে দিয়েছিলাম, এটা একটু খাতার সাইডে লিখে ফেলো, আর এই যেটা লিখে ফেলো, সবকিছুই তুলবা আর কি। তো ওগুলো তুলে রাখো। দেখো পরে আমরা কি উদাহরণ দেখলাম যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ যায় কেন, আর 3D ও 4p এর মাঝে ইলেকট্রন আগে কোথায় গেল দেখলাম আমরা? 3D তে গেল, তাই তো? এই যে যাও ইলেকট্রন প্রবেশ করার দুইটা নিয়ম আছে, তাই না? যার n+l এর মান কম তার শক্তি কম, ইলেকট্রন আগে সেখানেই যাবে।
ঠিক আছে, এটা পটাশিয়ামের 19তম ইলেকট্রনের ক্ষেত্রে আমরা প্রমাণটা পেয়েছি যে 3D তে না গিয়ে 4s এ গিয়েছিল। আরেকটা কি পড়লাম, যে দুটি অরবিটালে n প্লাস l এর মান সমান হলে যার n এর মান কম হবে তার শক্তি কম হবে, অর্থাৎ ইলেকট্রন আগে সেখানে যাবে। ঠিক আছে, এটা আমরা 3D ও 4p এর মাঝে কোনটিতে ইলেকট্রন যাবে প্রমাণ করে দেখলাম যে আসলে 3D তে যায়, তাই না? আগে 3D তে পূর্ণ করে ইলেকট্রন, তারপর 4p তে যাবে। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার হুন্ডের নীতিতে চলে যাই। হ্যাঁ, আমাদের আউবাউ নীতি পড়া কমপ্লিট করে ফেলছি আমরা আউবাউ নীতি, তাই না? এবার আমরা হুন্ডের নীতিতে যাব, মুছে দিলাম। হ্যাঁ, হুন্ডের নীতিটা হচ্ছে জানো, সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় তারা অযুগ্মভাবে প্রবেশ করবে, অর্থাৎ বিজুড়ভাবে প্রবেশ করবে এবং প্রত্যেকের স্পিন একই দিকে হবে। এটাকে বলা হয় হুন্ডের নীতি বা বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, বিজ্ঞানী হুন্ড কি বলেছে, যে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে কি হবে, ইলেকট্রনগুলো অযুগ্মভাবে প্রবেশ করবে, মানে বিজুড়ভাবে প্রবেশ করবে এবং প্রত্যেকের স্পিন একই দিকে হবে। ঠিক আছে, আমরা অরবিটাল কি জানি, পি এর জন্য অরবিটাল কয়টা, 3টা, পড়েছি কিন্তু এইগুলো। ঠিক আছে, পি এর জন্য অরবিটাল হয় 3টা, এফ এর জন্য পি পার ডি এর জন্য অরবিটাল কয়টা হয়, 5টা। ঠিক আছে, এস এর জন্য অরবিটাল কয়টা হয় বলো না, এস এর জন্য অরবিটাল কয়টা হয়, 1টা। ঠিক আছে, তাই এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য হবে না। আমি লিখে দিব কেন প্রযোজ্য হবে না, কারণ তোমাকে বলছে হুন্ডের নীতি সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো, এই যে দেখো বিভিন্ন অরবিটাল থাকবে, মনে করো পি এর জন্য 3টা অরবিটাল। ঠিক আছে, ইলেকট্রনগুলো প্রথমে অযুগ্মভাবে প্রবেশ করবে। ঠিক আছে, তুমি দেখো নাইট্রোজেন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করো তো, 8 না, 8, তাই তো, 1s2 2s2 2p4, এই হচ্ছে 8। তাহলে পিতে অরবিটাল কয়টা, 3টা, কি বলবো, 2px 2py 2pz। প্রথমে ইলেকট্রনগুলো অযুগ্মভাবে প্রবেশ করবে, পিতে কয়টা, 4টা আছে না, প্রথমে আমরা প্রত্যেকটা বক্সে একটা করে দিয়ে যাব। তাহলে আরেকটা বাকি আছে, তাই তো, আরেকটা কোথায় দেবো, ওই যে এখানে দেবো, বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে এখানে হলো 2টা, এখানে হলো একটা, এখানে হলো একটা। এই যে ইলেকট্রনগুলো প্রথমে দেখো, ইলেকট্রনগুলো প্রথমে অযুগ্মভাবে প্রবেশ করছে। ঠিক আছে, এবং প্রত্যেকের স্পিন দেখো একই দিকে হয়েছে। ঠিক আছে, এর ঘড়ির কাঁটার দিকে হয়েছে। ঠিক আছে, আরেকটা বাকি থাকে, এই জন্য 2px2 হয়েছে, এই যে আরেকটা এইদিকে দিলাম। সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো অযুগ্মভাবে প্রবেশ করে এবং প্রত্যেকের স্পিন একই দিকে হয়। এটাই হচ্ছে কি ভাই, হুন্ডের নীতি। আমি সবকিছু লিখে দিব। ঠিক আছে, আসো লিখি। হুন্ডের নীতি, তোমাকে পরীক্ষায় বলতে পারে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করো, এটা দ্বারা কি বোঝায়, হুন্ডের নীতি বোঝায়। ঠিক আছে, হুন্ডের নীতি সংজ্ঞাটা কি, সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় এরা অযুগ্মভাবে প্রবেশ করে এবং প্রত্যেকের স্পিন একই দিকে হয়। সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় এরা অযুগ্মভাবে প্রবেশ করে। বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময়
এরা অযুগ্ম ভাবে প্রবেশ করে, মানে কি বিজোড় ভাবে প্রবেশ করবে, ঠিক আছে, এরা অযুগ্ম ভাবে। সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় এরা অযুগ্ম ভাবে প্রবেশ করে, অযুগ্ম ভাবে প্রবেশ করে। এবং এবং কি ভাই, প্রত্যেকের স্পিন একই দিকে হয়। একই দিকে হয়। সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় এরা অযুগ্মভাবে প্রবেশ করে এবং প্রত্যেকের স্পিন একই দিকে হয়। এটাই হচ্ছে আমাদের হুন্ডের নীতি। বিজ্ঞানী হুন্ড এই কথাটাই বলেছে। দেখো, বুঝছো? দেখো তো অরবিটাল আমরা কি জানি, পিতে অরবিটাল কয়টা হয়? 3টা, ডিতে কয়টা হয়? 5টা, তাই না? দেখো পিতে অরবিটাল কয়টা হয়? 3টা হয়, তাই না? কি কি হয়? পি এক্স, পি ওয়াই, পি জেড, এগুলো কি অরবিটাল? অরবিটাল, তাই তো। ডিতে অরবিটাল কয়টা হয় ভাই? 5টা হয় না? পিতে অরবিটাল কয়টা হয়? 3টা। ডিতে অরবিটাল হয় 5টা, মনে রাখবা। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, 3টা, তাই তো। আরো 2টা, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। ঠিক এইভাবে মনে রাখবা, হ্যাঁ। ডিতে অরবিটাল কয়টা? 5টা। পিতে অরবিটাল কয়টা? 3টা। আর ডিতে কয়টা? 5টা। বুঝছো? ডিতে কয়টা? 5টা। এফ এ কয়টা? 7টা। এস এ কয়টা? একটা, এটা আমরা জানি। এস অরবিটাল গোলাকার, তাই না? পি অরবিটাল কেবল ডাম্বেল, ডি অরবিটাল দেখতে কেমন? ডাবল ডাম্বেল। ঠিক আছে, এগুলো আমরা জানি। বুঝছো? তাহলে দেখো, পিতে অরবিটাল কয়টা হয়? 3টা হয়। ডিতে অরবিটাল হয় 5টা। পির অরবিটাল 3টা কি কি? পি এক্স, পি ওয়াই, পি জেড। ডির অরবিটাল 5টা কি কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। বুঝতে পেরেছ? এস অরবিটাল আছে না, এই এস অরবিটালে হুন্ডের নীতি প্রযোজ্য হবে না, মানে এস এ তো অরবিটালই একটা। বুঝছো? এখানে তো ইলেকট্রন অযুগ্ম ভাবে প্রবেশের কোনো সুযোগ নাই, আছে না। কারণ এগুলোতে দেখো একাধিক বক্স থাকবে, যেমন এখানে 3টা বক্স থাকবে। ঠিক আছে, এই ইলেকট্রন গুলো প্রথমে অযুগ্ম ভাবে প্রবেশ করবে। এখানে বক্স থাকবে কয়টা ভাই? এখানে বক্স থাকবে 5টা। ঠিক আছে, এখানে ইলেকট্রন গুলো অযুগ্ম ভাবে প্রবেশের সুযোগ আছে। তাহলে আমরা কি বলবো? এস অরবিটালে হুন্ডের নীতি প্রযোজ্য নয়, এই কথাটা লিখে ফেলো। এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এটা আসবে, হ্যাঁ। এস অরবিটালে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়। এস অরবিটালের জন্য কি? হুন্ডের নীতিটা প্রযোজ্য নয়। ঠিক আছে ভাই, ওকে। দেখো আমরা দেখি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। তোমাকে বললো যে নাইট্রোজেনের ক্ষেত্রে হুন্ডের নীতির প্রয়োগ অনুধাবনমূলকে আসতে পারে। নাইট্রোজেনের জন্য ক্ষেত্রে হুন্ডের নীতির প্রয়োগ তোমাকে বক্স করে দেখাতে হবে, তাই তো। হুন্ডের নীতির প্রয়োগ। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো। কত? 7, তাই তো। কি লিখবা? 1s2। তারপরে কত লিখবা? 2s2। তারপর কি লিখবা?
2p3 এইভাবে না লিখে ভেঙে ভেঙে লিখবা, ঠিক আছে? কারণ p তে আমরা কি জানি px py pz, তাই তো? তাহলে আমরা কি লিখবো, যেহেতু 2p3 ছিল তাহলে আমরা কি লিখবো 2px 2py 2pz। এবার আমাদের কাজ কি ভাই, একটা করে ইলেকট্রন প্রথমে দিয়ে যাব অযুগ্ম ভাবে। হ্যাঁ, তাহলে এখানে দিলাম আমরা একটা, এইখানে দিলাম একটা, এখানে দিলাম একটা। তাহলে দেখো তো কয়টা হইলো, 4টা 5টা 6টা 7টা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? যদি 8 অক্সিজেন, যখন আমরা অক্সিজেনে যাব তখন কি হবে 8টা, তখন পিতে কয়টা হয় 4টা, তখন আমরা কি করব দেখেছিলাম কিন্তু প্রথমেই, তখন আমরা কি করব একটা করে দিয়ে যাব, পরে একটা এখানে দিব, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু 2টা হয়ে যাবে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কেমন হবে, পিতে বক্স কয়টা 3টা, ঠিক আছে? 2px এ কয়টা ভাই, এই যে 2px তো লিখছি আর এখানে লেখার দরকার নেই, এই যে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছি, এই যে ঠিক আছে ভাই, অরবিটাল গুলো অযুগ্ম ভাবে প্রবেশ করলো। এটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে হুন্ডের নীতির প্রয়োগ, ঠিক আছে? আর এসে তো হুন্ডের নীতি প্রযোজ্য হবে না। এগুলো যদি বক্স করতে যাও তাহলে কি দিবা, এই যে এস এর জন্য একটা বক্স, 2s এর 1s এর জন্য একটা, 2s, কারণ এস এ অরবিটাল কয়টা একটা, ঠিক আছে? তাহলে এখানে কয়টা করে ইলেকট্রন, 2টা করে, ঠিক আছে? এখানে কিন্তু ইলেকট্রন গুলো অযুগ্ম ভাবে যায় নাই, গেছে না, কিন্তু এখানে ইলেকট্রন অযুগ্ম ভাবে প্রবেশ করছে, ঠিক আছে? অর্থাৎ কি পি ডি এফ এগুলোর ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হবে, এস এ হুন্ডের নীতি প্রযোজ্য হবে না। এই হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে হুন্ডের নীতিটার প্রয়োগ, ঠিক আছে ভাই? আচ্ছা তুমি দেখো তো, মুছবো না, এখন অক্সিজেনে আসো না। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো। পারমাণবিক সংখ্যা 8, তাই না? 1s2 2s2 2p তে কত হয় অক্সিজেনের 4 হয়, তাই না? কি হয় 1s2 2s2 2p 4, এটাই তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। তাহলে 2p তে আমরা কত দিব ভাই, 4 দিব, তাই না? 4 যে দিব, প্রথমে কি করব, আমাদের কাজ কি একটা করে ইলেকট্রন দিয়ে যাব, তাই না? এই দেখো একটা করে ইলেকট্রন দিয়ে গেছি, তাহলে 3টা হয়েছে, কিন্তু পিতে কয়টা থাকবে 4টা, 2p তে 4টা থাকবে কিন্তু হয়েছে 3টা, তাহলে আমরা আরেকটা কোথায় দিব, এই যে এখানে দিব, ঠিক আছে? এইভাবে দিয়ে যাব, পরে যদি থাকে এখানে দিব, আরো প্রয়োজন হলে এখানে দিব, আরো প্রয়োজন হলে এখানে দিব, বুঝছো? তাহলে কি একটা করে আমরা দিয়ে গেছিলাম, তাই তো? এই যে একটা করে দিয়ে গেছি, আরেকটা ইলেকট্রন আমাদের কোথায় লাগবে, এই 2p তেই লাগবে, তাই তো? তাহলে এটা মুছে দিব, তাহলে এখানে কত হলো, আরেকটা ইলেকট্রন এই যে দিয়ে দিলাম, এই যে এবার এখানে 2 দিয়ে দিলাম, বুঝছো? এটা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে হুন্ডের নীতির প্রয়োগ, ঠিক আছে ভাই? এগুলো কিন্তু অনুধাবনমূলকে আসবে, পারবা না? প্রথম কাজ কি, নিম্ন কি করবা, ইলেকট্রন গুলো অযুগ্ম ভাবে দিয়ে যাবা প্রত্যেকটা বক্সে একটা করে, ঠিক আছে? পরে যদি থাকে পরে এটা কি দিবা, বিপরীতমুখী দিয়ে দিবা, ঠিক আছে? এই যে এটা ঘড়ির কাঁটার দিকে, এটা ঘড়ির কাঁটার বিপরীত, এইগুলো এটাও ঘড়ির কাঁটার দিকে, এটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই তো? প্রথম 3টা করে আমরা ঘড়ির কাঁটার দিকে দিয়ে গেছি 3টা বক্স, পরেরটা কি দিয়েছি, বিপরীতে দিয়েছি, একটা প্লাস হাফ হইলে একটা মাইনাস হাফ, বুঝছো ভাই? বুঝছো? ওকে, এই ছিল মূলত হুন্ডের নীতি। তাহলে হুন্ডের নীতি থেকে আমরা কি পড়লাম, যে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় এরা অযুগ্মভাবে প্রবেশ করে এবং প্রত্যেকের স্পিন একই দিকে হয়, ঠিক আছে? দেখো অযুগ্মভাবে যখন প্রবেশ করছে তখন প্রত্যেকের স্পিন কিন্তু একই দিকে হয়েছে, দেখছো? এটাও ঘড়ির কাঁটার দিকে, এটাও ঘড়ির কাঁটার দিকে, এটাও ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে? এটাকেই বলা হয় সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় এরা অযুগ্মভাবে প্রবেশ করে এবং প্রত্যেকের স্পিন একই দিকে হয়, এটা হচ্ছে হুন্ডের নীতি, ঠিক আছে? আমরা অরবিটাল দেখলাম, ডি এর জন্য অরবিটাল 3টি, সরি পি এর জন্য অরবিটাল 3টি, ডি এর জন্য 5টি, তাই না? ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমাদের হুন্ডের নীতিটা শেষ, আমরা এবার পাউলির বজ্রর নীতিতে চলে যাব। দেখো, ও এগুলো তো ইলেকট্রনগুলোর মান দেই নাই, দেখো তো এখানে কি হবে বলো, এইখানে কি হবে, ঘড়ির কাঁটার দিকে আছে, তাই না ভাই? এই প্রথম ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে আছে, তাহলে দিলাম কি প্লাস হাফ, এটাও ঘড়ির কাঁটার দিকে, তাই তো? ওই যে অযুগ্ম হয়ে প্রবেশ করছে, প্রত্যেকের স্পিন একই দিকে, এটাও কি ঘড়ির কাঁটার দিকে, এই যে দিলাম প্লাস হাফ, ঠিক আছে? কিন্তু এখানে তো আরেকটা আছে ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে এখানে আমরা মাইনাস লাগাই দিলাম, এটা হলো প্লাস মাইনাস হাফ, একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীতে। আর যদি নাইট্রোজেন দিতাম আমরা, আর যদি এখানে আমরা অক্সিজেন না দিয়ে
যদি নাইট্রোজেনের ক্ষেত্রে দিতাম তখন কি হইতো, এখানে 1 হইতো, তাই তো। এবং এইখানের একটা আমরা মুছে দিতাম, এই মাইনাসটাও মুছে দিতাম তখন। ঠিক আছে, এই যে প্রত্যেকটা স্পিন একই দিকে আছে, এই জন্য +1/2। ঠিক আছে ভাই, আশা করি তোমরা হুন্ডের নীতিটা বুঝতে পেরেছো। আমরা এবার পাউলির বজ্রর নীতিতে চলে যাব। আমরা আউকবাউ নীতি এবং হুন্ডের নীতি কি দেখে নিলাম, তাই তো। এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব পাউলির বজ্রর নীতিতে, তাই না? পাউলির বজ্রর নীতি, বা অনেক এটাকে বলে পলির বজ্রর নীতি। এটা বড় প্রশ্ন আছে না সৃজনশীলের, গ ঘ এগুলোতে আসে। হ্যাঁ, এই পাউলির বজ্রর নীতি কিংবা এই প্রয়োগটা, বুঝছো? তাই আমাদের মনোযোগ সহকারে বুঝতে হবে পাউলির বজ্রর নীতি। ঠিক আছে, পাউলির বজ্রর নীতিটা জানো কি? একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না, যে কোনো একটার মান অসমান হবে। কি বলছে? একটা পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। আমরা প্রমাণটা দেখবো। হ্যাঁ, দেখো তো, আমরা বাংলা লিঙ্কে যে টাকা ব্যালেন্স চেক করি, কত দিয়ে চেক করি বলো তো? *124#, তাই তো। এটাই তো বাংলা লিঙ্কে আমরা ব্যালেন্স চেক করি। এই এটা দিয়ে আমরা পলির বজ্রর নীতিটাও মনে রাখবো, পাউলির বজ্রর নীতিটাও মনে রাখবো। 1 দিয়ে কি মনে রাখবো? একটি পরমাণু, কি একটি পরমাণু। 2 দিয়ে কি মনে রাখবো? দুটি ইলেকট্রন। একটি পরমাণু দুটি ইলেকট্রনের। আর 4 দিয়ে কি মনে রাখবো? 4টি কোয়ান্টাম সংখ্যা। 4টি কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে ভাই, তাহলে পলির বজ্র নীতিটা আমরা কিভাবে মনে রাখবো? বাংলা নিয়ে কিভাবে ব্যালেন্স চেক করে এটা দিয়ে সহজে মনে রাখতে পারি, তাই না? *124#, 1 দিয়ে কি একটি পরমাণু, 2 দিয়ে কি দুইটা ইলেকট্রন, 4 দিয়ে কি 4টি কোয়ান্টাম সংখ্যা। এগুলো কি হবে না? কখনোই সমান হবে না। একটা পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না, যে কোনো একটার মান অসমান হবে। আমরা দেখবো প্রমাণ। ঠিক আছে, কি লিখবো আমরা? একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না বা সমান হতে পারে না, যে কোনো একটার মান অসমান হবে। একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। মান কখনো কি ভাই?
মুছে দিই। এই যে একটি পরমাণু, দুটি ইলেকট্রন, চারটি কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। দেখো একটি পরমাণু তে দুটি ইলেকট্রনের, ঠিক আছে, একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না বা এক হতে পারে না। পারে না, যে কোনো একটির মান অসমান হবে। মানে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম কিভাবে সমান হবে? দেখো তো, দুইটা ইলেকট্রন সবসময় একটা ঘড়ির কাঁটার দিকে থাকবে আর এটা থাকবে বিপরীতে, তাই না? দেখো এটা যদি প্লাস হাফ হয়, এটা যদি ঘড়ির কাঁটার দিকে, এটা যদি প্লাস হাফ হয়, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে এটা কি হবে? মাইনাস হাফ। তাহলে সমান হলো না। আমরা দেখব তিনটা যদি সমান হয়েও যায় কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে না। একটি পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না, যে কোনো একটির মান অসমান হবে। মান অসমান হয়। এটাই হচ্ছে আমাদের পাউলির বজ্রন নীতি। পাউলির বজ্রন নীতি কি? একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না, যে কোনো একটার মান কি হবে? অসমান হবে, ঠিক আছে। তোমার অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারো, হিলিয়ামের পাউলির ক্ষেত্রে পাউলির বজ্রন নীতির প্রয়োগটা দেখাও। হিলিয়ামের ক্ষেত্রে বলো না, হিলিয়ামের কি বলছে? হিলিয়ামের জন্য পাউলির বজ্রন নীতি। হিলিয়ামের ক্ষেত্রে পাউলির বজ্রন নীতির প্রয়োগ অনুধাবনমূলক আসতে পারে, কারণ এটা তোর বড় প্রশ্নে আসবে না। হিলিয়ামের ক্ষেত্রে পাউলির বজ্রন নীতির প্রয়োগ। বলো, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, তাই না? দুইটা ইলেকট্রন আছে, তাই তো। ইলেকট্রন বিন্যাস ক্লিক করে ফেলি আমরা, হিলিয়াম। তাই তো, কত? 2। ইলেকট্রন বিন্যাস করি 1s2। এখানে কি আছে? দুইটা ইলেকট্রন আছে, তাই না ভাই? বুঝছো, এখানে কি আছে? দুইটা ইলেকট্রন আছে। তাহলে আমরা কি চারটি কোয়ান্টাম সংখ্যার মান তো দেখাতে হবে, তাই তো। তাহলে আমরা কি লিখব? লিখলাম n l m s, তাই তো। আর এখানে লাগলাম ইলেকট্রন সংখ্যা। বুঝছো? দেখো আমি বক্স করে দিচ্ছি সুন্দর করে। কি বলছে তোমাকে? একটি পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না, যে কোনো একটার মান অসমান হবে, তাই না? এই এসে ইলেকট্রন কয়টা আছে ভাই? দুইটা আছে না? দেখো ইলেকট্রন কয়টা আছে এখানে? দুইটা আছে না? একটা ঘড়ির কাঁটার দিকে, একটা বিপরীতে, তাই না? লিখলাম আমরা E1, মানে 1 নম্বর ইলেকট্রনের জন্য। কি বলছে? 1s। তাহলে n এর মান কত? 1 দিলাম। এখানে ইলেকট্রন নাম্বার 2, এই 2 নম্বর ইলেকট্রনটাও তো 1sই আছে, তাহলে এখানে দিলাম আমরা 1। এই কথাটা বুঝছো? 1s2, তাই না? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2, তাই তো। মানে s কি? s উপশক্তি স্তরে কি আছে? দুইটা ইলেকট্রন আছে, তাই না? এই যে ইলেকট্রন নাম্বার 1 s এ 1s এ আছে, তাই তো। এই যে 1, n এর মান লিখলাম 1। 2 নম্বর ইলেকট্রনটাও কোথায় আছে? 1s এ আছে, এই জন্য লিখলাম কত? 1। n এর মান তাহলে দুইটা ইলেকট্রনের জন্য 1। n এর মান 1 হলে l এর মান কত? দেখো কি বলছে? s। তাহলে s এর জন্য l এর মান কত? 0। এই যে লিখলাম 0, দুইটার জন্যই 0, কারণ কি? দুইটা ইলেকট্রনই আছে 1s এ। এবার m এ আসি। l এর মান যদি 0 হয় তাহলে m এর মান কত হবে?
জিরোই হবে, বুঝছো? আর এবার ইলেকট্রনে আসো, প্রথম ইলেকট্রনটা কোন দিকে আছে? প্রথম ইলেকট্রন আছে যে ঘড়ির কাঁটার দিকে, এই জন্য লিখলাম কি প্লাস হাফ। দ্বিতীয় ইলেকট্রন কোথায় আছে ভাই? ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য লিখলাম কি মাইনাস হাফ। ঠিক আছে ভাই, এবার দেখো কি বলছে তোমাকে, একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। দেখো তো এখানে তিনটা কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু সমান হয়েছিল। ঠিক আছে ভাই, এই যে তিনটা কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু মিল ছিল, এটা 1 1, এই যে 1 0 0 1 0 0 মিল ছিল, কিন্তু এই চতুর্থটাতে হিসাব মিলে নাই, এটা হচ্ছে প্লাস হাফ, এটা হচ্ছে কি ভাই মাইনাস হাফ। দেখছো, এই জন্যই কি হবে, একটি পরমাণুতে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না, যে কোনো একটার মান অসমান হবেই। দেখছো এখানে চারটার মান কি সমান হয়েছে? হয় নাই। তিনটার মান সমান মিল ছিল, মিললেও কিন্তু চতুর্থটা মিলে নাই। একটা প্রথম ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে প্লাস হাফ ক্লকওয়াইজ, দ্বিতীয়টা বিপরীতে অ্যান্টি ক্লক, তাই তো, ওই জন্য মাইনাস হাফ। ঠিক আছে ভাই, ওকে, আমরা আরো দেখবো। আসো আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি। নাইট্রোজেন, এই যে এই নাইট্রোজেন, অক্সিজেন বা অন্য কোনো বড় বড় যদি মোটামুটি মধ্যম লেভেলের পরমাণুগুলো দেয়, মৌলগুলো, তখন কিন্তু এগুলো বড় প্রশ্ন দিবে। ঠিক আছে, 3 নম্বর বা 4 নম্বরের জন্য হিলিয়ামেরটা অনুধাবনমূলকে দিবে। দেখো কি বলছে, নাইট্রোজেনের ক্ষেত্রে পাউলির বজ্রন নীতির প্রয়োগ। তাহলে আগে আমাদের কাজ কি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করা, তাই না? নাইট্রোজেন কত? 7। তুমি আগে সংজ্ঞাটা লিখে নিতে পারো, তাহলে স্যার বেশি খুশি হবে। 1s2 2s2 2p কত 4, তাই তো? আমরা ভাঙায় লিখি 2px 2py 2pz এইভাবে লিখি ভাই, হ্যাঁ, তাহলে ভালো হবে। 2px 2py 2pz, তাই তো? কয়টা প্রয়োজন আমাদের? আর তিনটা ইলেকট্রন প্রয়োজন, তাই না? তিনটা ইলেকট্রন প্রয়োজন, তাহলে আমরা একটা করে দিয়ে দেব। 2px1 2py1 2pz1। ঠিক আছে, তাহলে পিতে অরবিটাল কয়টা? তিনটা, 2px1 2py1 2pz1। ঠিক আছে, ওকে, দেখো তো তিনটা অরবিটাল কি আছে। একই, দেখো বক্সটা করে ফেলি। ইলেকট্রনগুলো না অযুগ্ম ভাবে দিব, তাই না? এই যে দিয়ে দিচ্ছি একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন। ঠিক আছে, তিনটা ইলেকট্রনই ঘড়ির কাঁটার দিকে আছে, তাই এদের কি হবে? এস এর মান কি হবে? সবগুলোর এস এর মানই হবে প্লাস হাফ, কারণ ঘড়ির কাঁটার দিকে আছে, তাই না? এখানে একটু তাকাও, যদি আমরা এগুলোর বক্স করি, এখানে ইলেকট্রন কত আছে বলো না? আচ্ছা, এইখানে তো 5 নম্বর ইলেকট্রনটা আছে, তাই না? এইখানে কি 1 নম্বর আর 2 নম্বর ইলেকট্রনটা আছে না ভাই? বুঝছো, এখানে কি আছে? 3 আর 4 নম্বর ইলেকট্রন, এখানে আছে 5 নম্বর ইলেকট্রন, এখানে 6 নম্বর ইলেকট্রন, এখানে 7 নম্বর ইলেকট্রন। এগুলো তোমার লেখার দরকার নাই, আমি বোঝানোর জন্য বলতেছি। দেখো 1 আর 2 ইলেকট্রনটা আছে এখানে 1 আছে, তাই না? তাহলে একটা ইলেকট্রন আছে ঘড়ির কাঁটার দিকে, প্রথম ইলেকট্রনটা কোন দিকে আছে? ঘড়ির কাঁটার দিকে। 2 নম্বর ইলেকট্রন আছে কি? ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে কি হলো ভাই? এখানে আছে প্লাস মাইনাস হাফ, একেবারে লিখলাম। 1 নম্বর ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে আছে, 2 নম্বর ইলেকট্রন বিপরীতে আছে, এখানে কিন্তু সেম। ঠিক আছে, 3 নম্বর আর 4 নম্বর ইলেকট্রন এই বক্সে আছে, এই যে 3 নম্বর ইলেকট্রন দিলাম আমরা, 4 নম্বর ইলেকট্রন, 3 নম্বরের জন্য কি লিখলাম আমরা? এই যে প্লাস হাফ লিখলাম। ঠিক আছে, 4 নম্বর ইলেকট্রন কোথায় আছে? এই বক্সে আছে, এটা ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য লিখলাম মাইনাস হাফ। কি হলো? প্লাস মাইনাস হাফ। বুঝতে পেরেছ? তাহলে 1 নম্বর প্লাস হাফ, 2 নম্বরটা মাইনাস হাফ, 3 নম্বর ইলেকট্রন প্লাস হাফ, 4 নম্বর ইলেকট্রন মাইনাস হাফ, মানে 5 6 7 সবগুলো প্লাস হাফ, ঘড়ির কাঁটার দিকে আছে। ঠিক আছে, আসো এবার আমরা বক্সটা করে ফেলি। দেখো
এটা দিতে পারো এতটুকু। আবার এগুলো যদি তুমি কিছু না লেখো, সরাসরি যদি এখানে চলে যাও হবে। আমরা বক্স করি, তাই তো? বুঝিও, এটা যদি বুঝো তাহলে অক্সিজেনটাও বুঝে যাবা ইজিলি। এখানে কি লিখবো? ইলেকট্রন সংখ্যা। এইভাবে লিখবা তুমি, ঠিক আছে? এখানে লিখবা কি n, এখানে লিখবা কি m, n l লিখবা এখানে, সরি। পরে লিখবা m, তারপর লিখবা s। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই যে স্প্রিং কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? কয়টা দিতে হবে? 7টা ইলেকট্রন, তাই না? 1 2 3 4 5 6 7, তাই তো? দিয়ে দিছি আমরা। তাই না? এবার দেখো আমরা ইলেকট্রন সংখ্যা দেখি। 1 নম্বর ইলেকট্রন, মনোযোগ দিয়ে দেখবা কিন্তু, হ্যাঁ? 1 নম্বর ইলেকট্রন U1। এই 1 নম্বর ইলেকট্রন কোথায় আছে? 1s এ আছে। তাহলে n এর মান কত? 1। ঠিক আছে ভাই, 1 নম্বর ইলেকট্রন কোথায় আছে? 1s, তাই না? প্রধান কোয়ান্টাম সংখ্যার মান তাহলে 1। 2 নম্বর ইলেকট্রন দেখো কোথায় আছে? এখানে আছে, 1s এ আছে। তাহলে n এর মান কত? 1। বুঝছো নাই? এই 1 কি? এই 1ই তো n এর মান, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, তাই তো? এই যে লিখছি 1 নম্বর আর 2 নম্বর ইলেকট্রন 1 এ আছে। 1s এ আছে না ভাই? এই যে 1s, যদি s হয় তাহলে l এর মান কত হয়? 0 হয় না? পড়াইছিলাম না? যদি s হয় তাহলে উপশক্তি স্তরের কত হবে? উপশক্তি স্তর s এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত? 0, তাই তো? p এর জন্য কত? 1, d এর জন্য কত? 2, f এর জন্য কত? 3, তাই তো? যেহেতু s এ আছে তাহলে আমরা l এর মান কত লিখবো? 0 0। যদি l এর মান 0 হয় তাহলে আমরা কি পড়ছিলাম? m এর মান 0, কারণ m এর মান l এর মানের উপর নির্ভরশীল এবং তা -l থেকে 0 সহ +l পর্যন্ত, তাই তো? l এর মান যেহেতু 0 তাহলে m এর মানও কত হবে? 0, ঠিক আছে? যারা এখনো বুঝতেছো না তারা পূর্বের ক্লাস কোয়ান্টাম সংখ্যার ক্লাস করে আসবা, ঠিক আছে? কারণ l এর মান 0 হইলে m এর মানও 0 হয়, কারণ আমরা কি জানি? l এর মান কি জানি বলো তো? 0 থেকে n-1 এত পর্যন্ত, তাই তো? আর m এর মান কি জানি আমরা? -l থেকে 0 সহ +l। তাহলে যেহেতু l এর মান যদি 0 হয় তাহলে তো m এর মানও 0 হবে, -0 0 +0 অর্থাৎ 0ই, ঠিক আছে? এবার আমরা স্পিনে দিব। কি বলছি? প্রথম ইলেকট্রন কোন দিকে আছে? 1 নম্বর ইলেকট্রন এই যে ঘড়ির কাঁটার দিকে আছে, তাহলে s এর মান কি দিব? +12। 2 নম্বর ইলেকট্রন কোথায় আছে? এই যে ঘড়ির কাঁটার বিপরীতে আছে, তাহলে কি দিব? -12। ঠিক আছে? ওকে, আমরা এবার 2s এ যাই। কি বলছে? 3 নম্বর আর 4 নম্বর ইলেকট্রন আছে কোথায়? 2s এ। এই যে লিখলাম E3 E4। কি কোথায় আছে? 2s এ আছে, যে এইখানে আছে, তাই না? তাহলে n এর মান কত বসাবো? 2 বসাবো। এই যে 2, এই যে 2 বসাই দিছি, ঠিক আছে? 2 3 নম্বর আর 4 নম্বর ইলেকট্রন আছে 2s এ, তাই বসাইলাম কত? n এর মান 3 নম্বর ইলেকট্রনের জন্য 2, 4 নম্বর ইলেকট্রনের জন্য 2, কারণ কি কোথায় আছে? 2 তে আছে, তাই তো? আছে কোথায়? s উপশক্তি স্তরে। s উপশক্তি স্তরের জন্য l এর মান জন্য কত? s উপশক্তি স্তরের জন্য l এর মান হচ্ছে 0।
পি হলে কত 1, ডি হলে কত 2, এফ হলে কত 3। ওকে, তাহলে কত, যেহেতু এস এ আছে তাহলে কি এল এর মান কত 0, এইখানে এই যে এইখানে 0। ঠিক আছে ভাইজান। আচ্ছা, এল এর মান যেহেতু 0 তাহলে এম এর মান কত হবে 0ই, তাই না? আর -0 প্লাস মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল আমরা জানি, যেহেতু 0 তাহলে 0ই। এল এর মান যেহেতু 0 তাহলে এম এর মানও 0 হবে। ওকে, এবার আসো স্প্রিন দেব আমরা। 3 নম্বর ইলেকট্রন কোথায় আছে? ঘড়ির কাঁটার দিকে আছে, তাই আমরা কি দিব? +½ 4 নম্বর ইলেকট্রন কোথায় আছে? ঘড়ির কাঁটার বিপরীতে, তাই কত দিব? -½ ঠিক আছে। ওকে, এইবার বুঝিও। তাহলে আমরা 4টা ইলেকট্রন দিয়ে দিছি। 5 নম্বর ইলেকট্রন আছে এখানে, 6 নম্বর ইলেকট্রন এখানে, 7 নম্বর ইলেকট্রন এখানে, তাই না? ওকে, খেয়াল করিও। 5 নম্বর ইলেকট্রন E5, 6 নম্বর কি E6, 7 নম্বর কি E7, মানে ইলেকট্রন নাম্বার 7। বুঝছো? 5 নম্বর ইলেকট্রন কোথায় আছে রে ভাই? 5, 6, 7, এই প্রত্যেকটা ইলেকট্রনের জন্যই প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? 2। ঠিক আছে, এই যে তাহলে লিখে দিলাম আমরা 2। ঠিক আছে, পিতে আছে, তাই না? পিতে 2px1, 2py1, 2pz1 ইলেকট্রন গুলো আছে পি উপশক্তি স্তরে। পি উপশক্তি স্তরে থাকলে এল এর মান কত? 1। তাহলে এই যে দিলাম 1। এইবার কথা হচ্ছে 1, তাহলে এম এর মান কত হবে? এল এর মান যদি 1 হয়, এল ইকুয়াল যদি 1 হয়, তাহলে এম ইকুয়াল কত হবে রে ভাই? -1, 0, +1, তাই না? -1, 0, +1, তাই তো? কেন? এল ইকুয়াল যদি 1 হলে এম ইকুয়াল কত হবে? -0, -1, 0, +1, তাই তো আমরা জানি, কারণ এল এর মান কি, এম এর মানটাই এল এর মানের উপর নির্ভরশীল। এম ইকুয়াল আমরা কি জানি? -L থেকে 0 সহ +L, যেহেতু 1 তাহলে কত বলছে? -1 থেকে 0 সহ +1, এই যে দিস। ঠিক আছে, এই যে -1, 0, +1। ঠিক আছে, তাহলে আমরা প্রথম বক্সের জন্য কত দিব ভাই? -1। এই যে 5 নম্বরে এই বক্সের জন্য তুমি সব সময় 3টা আছে না, এই বক্সে যদি আরেকটা ইলেকট্রন থাকতো তখন তার জন্য কি -1। মোট কথা কি, এটা কি প্রথম বক্সের জন্য, এটা দ্বিতীয় বক্সের জন্য, এটা তৃতীয় বক্সের জন্য। ঠিক আছে, তাহলে প্রথম বক্সের জন্য তোমার মান কত? -1, দ্বিতীয় বক্সের জন্য মান কত? 0। এগুলো তোমার লেখার দরকার নেই, বক্সে লাগবে, আমি বোঝানোর জন্য বলতেছি। তৃতীয় বক্সের জন্য মান কত? +1। ঠিক আছে রে ভাই, বুঝছো? মানে -1, 0, +1। এই -1 কিসের জন্য? প্রথম বক্সের জন্য। 1 কি দ্বিতীয় বক্সের জন্য, 0 দ্বিতীয় বক্সের জন্য, +1 তৃতীয় বক্সের জন্য, তাই তো? এখন এই বক্সে ইলেকট্রন একটা থাকুক, দুইটা থাকুক, এটা তোমার দেখার বিষয় না। প্রত্যেক বক্সে একটা আছে নাকি দুইটা আছে, এটা দেখার বিষয় না। দেখার বিষয় কি, প্রথম বক্সের জন্য তুমি এম এর মান কত বসাবা? -1, দ্বিতীয় বক্সের জন্য সম্পূর্ণটার জন্য 0, তৃতীয় বক্স সম্পূর্ণটার জন্য +1। ঠিক আছে, দেখো এখানে কয়টা 5 নম্বর ইলেকট্রন কোথায় আছে? এই যে 5 নম্বর ইলেকট্রন এইখানে আছে, তাই তো? তাহলে এটার জন্য মান কত এম এর? -1। এই যে বসাইছি -1। পরেরটা কত? 6 নম্বর 0, 7 নম্বর 1, +1, তাই তো? +1। ঠিক আছে ভাই, এই যে -1 প্রথম বক্স, দ্বিতীয় বক্স 0, তৃতীয় বক্স কি +1। ঠিক আছে, এই যে বসাইছি -1, 0, +1। 5 নম্বর ইলেকট্রন এখানে আছে, তাই না? এখানে ইলেকট্রন কয় নম্বরটা আছে? 5 নম্বরটা। এখানে আছে 5 নম্বরটা, এখানে আছে 6 নম্বরটা, এখানে আছে কত? এখানে আছে 7 নম্বরটা, তাই না ভাই? এই যে 5 নম্বরের জন্য -1, এই যে বসাইছি। 6 নম্বরের জন্য কত? 0, 7 নম্বরের জন্য কত? এই যে +1, এই যে বসাইছি। ঠিক আছে, ওকে। এবার আমরা কি আসব? স্প্রিনের দিকে যাব। 3টা স্প্রিনে কি আছে? ঘড়ির কাঁটার দিকে আছে, অর্থাৎ +1/2। 5 নম্বর ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে +1/2, 6 নম্বর ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে +1/2, 7 নম্বর ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে কি +1/2। ঠিক আছে, এই হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে পাউলির বজ্রন নীতির প্রয়োগ। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো আমরা ইলেকট্রনগুলো দিছি 1 থেকে 7।
প্রথম দুইটা ইলেকট্রন এর জন্য n এর মান কত 1, পরের দুইটার জন্য কত 2, দেখছো পরের গুলোর জন্য 5 6 7 নম্বর ইলেকট্রনের জন্য 2, ঠিক আছে, কারণ এগুলো 2s 2p, এই যে পরের পাঁচটার জন্য আমরা 2 দিছি, এই জন্য প্রথম দুইটার জন্য 1 দিছি, ঠিক আছে। প্রথম চারটা ইলেকট্রন দেখো তো s, s হইলে কি l এর মান কত 0, এই যে চারটার জন্য 0, ঠিক আছে। ওকে, যেহেতু l 0 তাহলে m ও 0, ওকে। আচ্ছা, প্রথম একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে প্লাস, দ্বিতীয়টা বিপরীতে, তৃতীয়টা ঘড়ির কাঁটার দিকে, চতুর্থটা বিপরীতে, এই জন্য মাইনাস দিছি, ঠিক আছে। ওকে, ঘড়ির কাঁটার দিকে হলে প্লাস, ঘড়ির কাঁটার বিপরীতে হলে মাইনাস। এবার আসলাম 5 6 7, দেখো তো এখানে l এর মান কত 2p, p হইলে l এর মান কত হয়, p হইলে হয় 1, এই যে বসাইছি 1, 5 6 7 এর জন্য 1, ঠিক আছে। মানে l এর মান যদি 1 হয় তাহলে m এর মান হবে 3টা, -1 0 +1। এখন প্রথম বক্সের জন্য -1, দ্বিতীয় বক্সের জন্য 0, তৃতীয় বক্সের জন্য কি +1, এই যে প্রথম বক্সের জন্য 5 নম্বর ইলেকট্রন প্রথম বক্সে -1, 6 নম্বর ইলেকট্রন দ্বিতীয় বক্সে 0, 7 নম্বর ইলেকট্রন তৃতীয় বক্সে +1, ঠিক আছে। এবং প্রত্যেকটা ইলেকট্রন কোন দিকে আছে, ঘড়ির কাঁটার দিকে, এই জন্য প্রত্যেকটাই প্লাস অফ। আশা করি বুঝছো। এবার আমরা অক্সিজেনেরটাই যাই, হ্যাঁ ওকে, তা মুছবো না, সময়টা একটু বাঁচাবো, ঠিক আছে। ওকে, অক্সিজেন যদি আমরা যাই ভাই, একটু দেখো অক্সিজেন। ওকে, অক্সিজেনের ক্ষেত্রে পাউলির বজ্রন নীতির প্রয়োগ, তাই না। অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 8, তাই তো, খেয়াল করো এই যে 1s2 2s2 2px 2py 2pz, তাই না, এখানে তিনটা আছে, তাহলে কয়টা, তিনটাতে আমরা একটা করে ইলেকট্রন দিয়ে গেলাম, তাহলে কয়টা হইলো, 2টা 4টা 5টা 6টা 7টা, আরেকটা ইলেকট্রন লাগে না, আরেকটা ইলেকট্রন হচ্ছে যেইখানে, ভাইজান বুঝছো, একটা করে তো দিয়ে গেছি প্রথমে, 1 2 ইলেকট্রন এখানে, 3 আর 4 ইলেকট্রন এখানে, তাহলে 5 নম্বর ইলেকট্রন এখানে, 6 নম্বর ইলেকট্রন এখানে, 7 নম্বর ইলেকট্রন এখানে, 8 নম্বর ইলেকট্রনও এইখানে, তাই না। তাহলে এইখানে ইলেকট্রন কত কত আছে রে ভাই, এগুলো মুছে দিলাম, দেখো বুঝিও, 1 নম্বর 1 আর 2 নম্বর ইলেকট্রন কোথায়, 1 নম্বর আর 2 নম্বর ইলেকট্রন এইখানে, 3 নম্বর 4 নম্বর ইলেকট্রন এইখানে, তাই তো। 5 নম্বর ইলেকট্রন এইখানে, বলো তো 6 নম্বরটা এইখানে নাকি এইখানে, এই যে এই জায়গাতে যায় তোমরা ভুল করো, কি বলছো, অযুগ্ম ভাবে প্রবেশ করবে, ইলেকট্রনগুলো প্রথমে অযুগ্ম ভাবে প্রবেশ করবে, তাহলে 5 নম্বর এইখানে, 6 নম্বর হচ্ছে এইখানে, 7 নম্বর হচ্ছে এইখানে, 8 নম্বর হচ্ছে এইখানে, ঠিক আছে রে ভাই, ইলেকট্রনগুলো অযুগ্ম ভাবে প্রবেশ করবে, আমরা অযুগ্ম ভাবে প্রবেশ করাইলাম, এই যে 5 নম্বর, এদিকে না তাকাই, এই যে 5 নম্বরটা প্রবেশ করাইছে, এই যে পরে 6 নম্বরটা, এই যে 7 নম্বরটা, তাহলে 8 নম্বরটা কোন বক্সে যাবে, এই বক্সে, তাহলে এই বক্সে কি আছে, 5 নম্বর ইলেকট্রন আছে, 8 নম্বর ইলেকট্রন আছে, বলো তো এই বক্সের জন্য m এর মান কত হবে, বলছি প্রথমটার জন্য -1 হয়, দ্বিতীয়টার জন্য 0 হয়, তৃতীয়টার জন্য কি হয় +1 হয়, যেহেতু p উপশক্তি স্তর, তাই তো, ডি উপশক্তি স্তরে কিন্তু বক্স আবার 5টা হয়ে যায়, আমরা ওটাও দেখব। এটাই কি অক্সিজেনের, বুঝছো, 1 আর 2 নম্বর ইলেকট্রন এইখানে, 3 নম্বর 4 নম্বর এইখানে, 5 নম্বর এইখানে এই বক্সে, 6 নম্বর এই বক্সে, 7 নম্বর এই বক্সে এবং 8 নম্বর এই বক্সে, প্রথম বক্সে, ঠিক আছে। তাহলে এটার জন্য মান কি লিখবো আমরা, m এর মান, এই দুইটার জন্য কত লিখবো -1, এটার জন্য কত লিখবো 0, এটার জন্য কত লিখবো আমরা +1, ঠিক আছে ভাই, বুঝছো। ওকে, আমরা এবার বক্সটা চেঞ্জ করি, এখানে কি ইলেকট্রন নাম্বার 8, খেয়াল করো ভাই, আমরা চারটা তো, এই 4 নম্বর সিরিয়াল অবধি তো ঠিক আছে, 1 2 3 4, প্রথমের জন্য 4 নম্বর, প্রথম দুইটা ইলেকট্রনের জন্য n এর মান 1, এই যে বসাইছি, পরের দুইটা ইলেকট্রনের জন্য n এর মান কত 2, এই যে বসাইছি, তাই তো, যেহেতু প্রথম 4টা ইলেকট্রন s উপশক্তি স্তরে আছে, তাই না, এই জন্য কত l এর মান আমরা 0 বসাইছি, ঠিক আছে, l এর মান 0 হলে m এর মানও 0, এই যে বসাইছি, ঠিক আছে ভাই। ওকে, এবার দেখবো কি ইলেকট্রন, প্রথম ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে +1, দ্বিতীয় ইলেকট্রন বিপরীতে -1, তৃতীয় ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে +1, চতুর্থ ইলেকট্রন বিপরীতে -1, ঠিক আছে, প্রথম 4টা তো বুঝছি। ওকে, এবার আমরা দেখবো 5 আর 6 7 8, 5 6 7 8, দেখো 5 নম্বর ইলেকট্রন কোথায় আছে, 2 তে আছে, 2p তে আছে, তাই না, তাহলে কত লিখবো n এর মান, এই যে n এর মান লিখছি 2, ঠিক আছে, এই যে 2 লিখছি,
দেখো এখানে ইলেকট্রন নাম্বার 8, এটাও তো 2 হবে। আচ্ছা পরে লিখি, দেখো 5 নম্বর ইলেকট্রন কোথায় আছে? এইখানে আছে, তাই না? 2p তে আছে, এই জন্য কত লিখলাম আমরা? 2 লিখছি। যেহেতু p তে আছে, p হইলে l এর মান কত? 1, এই যে 1। ঠিক আছে, যেহেতু প্রথম বক্সে আছে তাহলে কত? -1। ঠিক আছে, 5 নম্বর ইলেকট্রন, এই যেটা 5 নম্বর ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে, এই জন্য কত? +½ ঠিক আছে ভাই, ওকে। এবার 6 নম্বর, 6 নম্বর কি এইখানে নাকি এইখানে? এইখানে। 6 নম্বর কোথায় আছে? 2p তে, তাহলে n এর মান আমরা কত বসাবো? 2। যেহেতু p তে আছে তাই কত বসাবো? l এর মান 1। যেহেতু 2 নম্বর বক্সে আছে তাহলে কত বসাবো? m এর মান 0। ঠিক আছে, এটা কি ঘড়ির কাঁটার দিকে, এই জন্য +½ ঠিক আছে, ওকে। 7 নম্বর ইলেকট্রনে আসো। 7 নম্বর ইলেকট্রন কোথায় আছে? 2p তে আছে। যেহেতু 2 তাহলে n এর মান 2, যেহেতু p তে আছে তাহলে কত হবে? l এর মান 1। ঠিক আছে, যেহেতু সর্বশেষ বক্সটাতে আছে তাহলে এখানে m এর মান কত হবে? +1। ঠিক আছে ভাইজান, ঠিক আছে, ওকে। ঘড়ির কাঁটার দিকে তাই +½ বসাইছি। এবার আসো 8 নম্বর ইলেকট্রন। 8 নম্বর ইলেকট্রন আছে কোথায়? 2p তে, তাহলে l এর মান কত? n এর মান 2, যেহেতু p তে আছে তাহলে l এর মান কত? 1। ওকে, এবার আছে m এর মান। এই বক্সের জন্য m এর মান কত? -1। 5 নম্বরের জন্য তো যেহেতু যেমন -1 হইছে, 8 নম্বরের জন্য -1 হবে, এই যে -1। কিন্তু 8 নম্বর ইলেকট্রন কোন দিকে আছে? 8 নম্বর আছে ঘড়ির কাঁটার বিপরীতে, তাই হচ্ছে -½ আশা করি বুঝতে পেরেছো। আরেকবার বলে দেই, হ্যাঁ। প্রথম 4টা ইলেকট্রন দেখো, প্রথম 2টা 1s এ আছে, n এর মান 1 1। ঠিক আছে, পরের 2টা কততে আছে? 2s এ, তাহলে n এর মান কত? 2 2। ঠিক আছে, প্রথম 4টা ইলেকট্রনই s উপশক্তি স্তর, এই জন্য 0। s হইলে কি? n ইকুয়াল যদি উপশক্তি স্তর s এ যদি থাকে তখন l এর মান কত হয়? 0 হয়। ওইসে দেখো, s এ থাকলে কত হয়? 0 বসাইছি। l এর মান যেহেতু 0 তাহলে m এর মানও 0। ওকে, এই যে 4টারই 0। প্রথম ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে, দ্বিতীয়টা বিপরীতে, তৃতীয়টার দিকে, চতুর্থটা বিপরীতে। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে +½ বিপরীতে -½ 5 নম্বর ইলেকট্রন কোথায়? এই বক্সে 2 তে। দেখো 5 6 7 8, এই 4টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন কোথায় আছে? দ্বিতীয় শক্তি স্তরে আছে, এই জন্য মান বসাইছি n এর মান 2। যেহেতু p উপশক্তি স্তরে আছে তাহলে সবগুলোর মান কত? 1। ঠিক আছে, ওকে। যেহেতু l এর মান 1 তাহলে m এর কয়টা? 3টা মান আছে, -1 0 +1। প্রথম বক্সে আমরা -1, প্রথম বক্সে কত ইলেকট্রন আছে? 5 আর 8 আছে, এই যে 5 নম্বর ইলেকট্রন, এই যে 8 নম্বর ইলেকট্রন, -1। ঠিক আছে, দ্বিতীয় বক্সে 0, এই যে 6 নম্বর ইলেকট্রন এখানে আছে। 7 নম্বর ইলেকট্রন তৃতীয় বক্সে আছে, এই যে +1। ঠিক আছে, ওকে। 5 6 8, বুঝো 5 নম্বর ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে, এই যে +½ কিন্তু 8 নম্বরটা কি বিপরীতে? এই যে -½ ঠিক আছে, আর 6 আর 7 কি আছে? ঘড়ির কাঁটার দিকে, এই যে ঘড়ির কাঁটার দিকে বসাইছি +1/2। ঠিক আছে ভাই, এই ছিল অক্সিজেনের ক্ষেত্রে পাউলির বজ্রন নীতির প্রয়োগ। আশা করি তোমরা বুঝছো। নাইট্রোজেন এবং অক্সিজেনেরটা শেষ, আমরা আরো দেখি। দেখো তোমাকে বললো যে আয়রনের দ্বিউপ শক্তি স্তরের জন্য, দ্বিউপ শক্তি স্তরের ইলেকট্রনের জন্য পাউলির বজ্রন নীতির প্রয়োগ। মুছে দিলাম এটা, এইগুলো না মুছে। আয়রনের দ্বিউপ শক্তি স্তরের জন্য পাউলির বজ্রন নীতির প্রয়োগ। ঠিক আছে, আমরা নাইট্রোজেন এবং অক্সিজেন দেখে ফেলছি। কি বলছে? আয়রনের দ্বিউপ স্তরের জন্য দ্বিউপ শক্তি স্তরের, দ্বিউপ শক্তি স্তরের সময় বাঁচাতে চাইলে আরো দেরি হয়ে যায়। আয়রনের দ্বিউপ শক্তি স্তরের ইলেকট্রনের জন্য
ইলেকট্রনের জন্য পাউলির বজ্র নীতির প্রয়োগ। আয়রনের দ্বিউপ শক্তি স্তরের ইলেকট্রনের জন্য পাউলির বজ্র নীতির প্রয়োগ। আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি, আসো। আয়রন কত? 26, তাই না? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তাই তো? 3p6 কয়টা হলো? 18টা হলো, তাই না? 3p6, 3p এর পরে ইলেকট্রন কোথায় যাবে? 4s এ। তাহলে আমরা 4s-টা দিই, হ্যাঁ। 3p এর পরে ইলেকট্রন যাবে কোথায় ভাই? 4s এ। কত দিলাম? 3d6 দিলাম, তাই না? 4s2, তাই তো? এই হচ্ছে আমাদের 26, ঠিক আছে। দেখো, আয়রনের দ্বিউপ শক্তি স্তরের জন্য আমরা পাউলির বজ্র নীতির প্রয়োগটা দেখতেছি। আয়রনের দ্বিউপ শক্তি স্তরের জন্য প্রশ্নটা খুঁজে পাচ্ছি। আচ্ছা দেখো, আগে আমরা 4s-টা দিই। কত? 4s2, এখানে কি আছে? 18, এখানে 19 আর 20 নম্বর ইলেকট্রন, তাই তো? পরে 3d6, এখানে 21 থেকে 26 নম্বর ইলেকট্রন এখানে আছে, তাই না? ওকে, তোমাকে বলছে এই 3d-র ক্ষেত্রে পাউলির বজ্র নীতির প্রয়োগ বলছে, বুঝো নাই? আমরা কি এখানে আছে 2টা, এখানে 2টা, 4টা, 2p-তে কয়টা? 6টা, 10টা, 3s-এ কয়টা? 2টা, 12টা, 3p-তে কয়টা? 6টা, 18টা। 19 আর 20 নম্বর ইলেকট্রন কোথায় আছে? অবশ্যই 4s-এ আছে, তাই তো? কারণ 4s পূর্ণ করেই তো 3d-তে যাবে। ওকে, তাহলে 19 20 এখানে আছে, 3d-তে আছে কোথায়? 21 থেকে 26 অব্দি ইলেকট্রনগুলো 3d-তে আছে, ঠিক আছে। ওকে, 3d। তাহলে 3d-র জন্য বক্স কি হয়? বক্স কয়টা হয় রে ভাই? 3d-র জন্য বক্স কয়টা হয় বলো? 5টা হয়, তাই না? বুঝিও। আচ্ছা, এটা এখানে দিই। বক্স 5টা হয়, 1টা 2টা 3টা 4টা 5টা, তাই তো? তাহলে কি কি হবে বলো? 3d xy, 3d yz, 3d zx, তাই তো? পরে কি হবে? 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর এটা 3d z স্কয়ার, তাই না রে ভাই? ওকে, তাহলে ইলেকট্রন কয়টা আছে? 6টা আছে 3d-তে, তাই না? প্রথমে আমরা কি করব? একটা করে দিয়ে যাব। তাহলে কয়টা হলো? 5টা। তাহলে আরেকটা বাকি আছে, তাই না? আরেকটা দেবো এখানে। এইখানে ইলেকট্রন নাম্বার কত আছে ভাই? এখানে কত নম্বর ইলেকট্রন আছে ভাই? এই পর্যন্ত কত?
20, তাহলে এখানে আছে 21, বুঝিও 22 নম্বর ইলেকট্রন এখানে না, এখানে আছে 21, এই যেটা, তাহলে 22 নম্বর ইলেকট্রন এইখানে, 23 নম্বর এইখানে, 24 নম্বর এইখানে, 25 নম্বর এইখানে, তাহলে 26 নম্বর কোথায়? এখানে। ঠিক আছে, এখানে আছে কি 21 আর 26, 21 আর 26 নম্বর ইলেকট্রন এই বক্সে। ঠিক আছে, যেহেতু ডি, ডি এর জন্য এল এর মান কত হয় একটু বুঝো না ভাই? ডি এর জন্য এল এর মান কত হয়? 2, তাই তো। ডি এর জন্য কি হয়? এল এর মান হয় 2। যদি এল এর মান যদি 2 হয়, বলো তো এল ইকুয়াল 2 হলে এম ইকুয়াল কি হবে? -2 থেকে, দেখো -2 থেকে 0 সহ +2, তাই না? এল ইকুয়াল যদি 2 হয় তাহলে এম ইকুয়াল কত হবে? -2 থেকে 0 সহ +2, এই যে -2 থেকে 0 সহ +2 এই পর্যন্তই তো হবে, কিন্তু -2, তাহলে -2 এর পরে কত হবে? -1, 0 পরে কত হবে? +1, এই যে 5টা, তাহলে কয়টা হইলো? 5টা হইলো। -2, -1, 0, +1, +2। ঠিক আছে ভাই, তাহলে এই বক্সের জন্য বলো না, এই বক্সের জন্য আমরা যদি এল এর মান ধরি, এল এর মান কত হবে এই প্রত্যেকটার জন্য? বলো, এই প্রত্যেকটার জন্য এল এর মান কত হবে? 2 হবে, তাই তো, যেহেতু ডিতে আছে। ওকে, তাহলে এম এর মান কত হবে ভাই? প্রত্যেকটার জন্য এম এর মান কত হবে? প্রথম বক্সের জন্য হবে -2, দ্বিতীয় বক্সের জন্য কত? -1, তৃতীয় বক্সের জন্য 0, চতুর্থ বক্সের জন্য +1, পঞ্চম বক্সে +2। ঠিক আছে, এই যে 5টা, এটা প্রথম বক্স, এটা দ্বিতীয় বক্স, এটা তৃতীয় বক্স, এটা চতুর্থ বক্স, এটা পঞ্চম বক্স। ঠিক আছে, এই যে দিচ্ছি, এগুলো তোমাদের না দিলেও হবে, আমি বোঝানোর জন্য। ঠিক আছে, এইখানে 21 নম্বর ইলেকট্রন কোথায় আছে? ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, 22 নম্বর কোথায় আছে? ঘড়ির কাঁটার দিকে। 23 নম্বর ঘড়ির কাঁটার দিকে। 24 ঘড়ির কাঁটার দিকে। 25 ঘড়ির কাঁটার দিকে। 26 নম্বর কোথায় আছে ভাই? প্রথম বক্সে ঘড়ির কাঁটার বিপরীত, এই জন্য +-, এই বক্সের জন্য। ঠিক আছে, বুঝছো? এবার আমরা এগুলো একটু মুছে দিই কষ্ট করে, কারণ আমাদের এদিক থেকে জায়গা নেই। আচ্ছা, আমরা এই দিকটাই মুছে দিই। দেখো, ওকে, তাহলে আমরা 21 থেকে 26 পর্যন্ত ইলেকট্রনের জন্য বক্স করব, তাই না? একুশ, 22, 23, 24, 25, 26। ঠিক আছে, এখানে কি লিখবো? ইলেকট্রন সংখ্যা লিখবো। এখানে এন এর মান, এখানে এল এর মান, এখানে এম এর মান, এখানে এস এর মান। এখানে লিখলাম আমরা ইলেকট্রন নাম্বার, এখানে এন, এল, এম, এস। বুঝিও, সবগুলো ইলেকট্রন তোমাকে বলছে 3D এর জন্য, তাই না? তাহলে ইলেকট্রন কত? 21 থেকে 26 পর্যন্ত, তাই তো? ইলেকট্রন 21, ইলেকট্রন 22, ইলেকট্রন 23, ইলেকট্রন 24, ইলেকট্রন 25, ইলেকট্রন 26। দেখো তো, প্রত্যেকটা ইলেকট্রন কোথায় আছে? 3D তে আছে না? তাহলে এন এর মান কি হবে? 3 হবে সবগুলোর জন্য, তাই না? বুঝো নাই? বলছে কি 3D এর জন্য। 3D6, এন কোথায় আছে? তৃতীয় শক্তি স্তরের কথা বলছে, এন এর মান 3। সবগুলো কোথায় আছে? ডি তে আছে, তাই না? উপশক্তি স্তর ডি, উপশক্তি স্তর ডি এর জন্য এল এর মান কত আমরা জানি? 1, তাই তো? 1 জানি না 2 জানি? বলো না 2। কারণ কি, এস হইলে কত বলি? 0, পি হইলে বলি 1, ডি হইলে বলি 2, এফ হইলে বলি 3, তাই তো? যেহেতু কোথায় আছে? ডি তে আছে, তাই সবগুলোর জন্য আমরা এল এর মান কত বসাবো? 2। ঠিক আছে, ওকে, এম এ আসো। এম, এম এর মান কি? প্রথম বক্সের জন্য -2, প্রথম বক্সে ইলেকট্রন কত কত আছে? 21 আর 26,
তাহলে 21-এর জন্য আমরা বসাবো -2, 26-এর জন্য বসাবো -2। ভাই বুঝছো? প্রথম বক্সে কত নম্বর ইলেকট্রন আছে? 21 নম্বর ইলেকট্রন এবং 26 নম্বর ইলেকট্রন। ঠিক আছে, তাহলে প্রথম বক্সের জন্য আমরা কত বসাবো? m এর মান -2। ঠিক আছে, 21 নম্বরের জন্য -2 এবং 26 নম্বরের জন্য কত? -2। ঠিক আছে, আর বাকিগুলো কত দেখো? 22 নম্বর -1, 22 নম্বর -1, 23 নম্বর কত? 0। ঠিক আছে, 24 নম্বর কত? +1, 25 নম্বর কত? +2। ঠিক আছে ভাই, বুঝছো? প্রথম বক্সের জন্য প্রথম বক্সে 21 আর 26 আছে, এই জন্য -2। এই যে -2 21-এ, 26-এ -2। দ্বিতীয় বক্সে কত? -1, এই যে 22 -1। তৃতীয় বক্স কত? 0, 23 0। দেখছো? চতুর্থ বক্স 24 +1, পঞ্চম বক্স 25 +2। ওকে, এবার আমরা ইলেকট্রন হিসাব করব। 21 নম্বর ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে। 26 নম্বর ইলেকট্রন কোথায় দেখো না? 26 তো যে এখানে আছে, যেটাই তো 26, কারণ 21 এটা 22 23 24 25 আর এটা 26। 26 কোথায়? ঘড়ির কাঁটার বিপরীতে -1/2। ঠিক আছে, 22 23 24 25, যে 22 23 24 25 প্রত্যেকটাই ঘড়ির কাঁটার দিকে, তাহলে কি দিব? +1/2। এই হচ্ছে আয়রনের দ্বি-উপ শক্তি স্তরের জন্য পাউলির বজ্রন নীতির প্রয়োগ। আশা করি বুঝতে পেরেছ। আমরা এবার আরো দেখি। তোমাকে বললো যে 3D উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে? পাউলির বজ্রন নীতির সাহায্যে প্রয়োগ করো। 3D উপশক্তি স্তরে মুছে দিলাম। থ্রি উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? পাউলির বজ্রন নীতির সাহায্যে প্রয়োগ। থ্রি উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? পাউলির বজ্রন নীতির সাহায্যে প্রয়োগ দেখাও। থ্রি উপশক্তি স্তরে উপশক্তি স্তরে কি থাকে ভাই? কয়টি ইলেকট্রন থাকে? ঠিক আছে, থ্রি উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? পাউলির বজ্রন নীতির সাহায্যে প্রয়োগ। ঠিক আছে, চল দেখো আমরা থ্রি কত ভাই? 3D, তাহলে n এর মান কত বলো না? অবশ্যই 3, যেহেতু 3D বলছে, তাহলে n এর মান কত? 3। যেহেতু d বলছে, তাহলে l এর মান কত বলো না? বলছে এখানে ইলেকট্রন বলছে কি কয়টি ইলেকট্রন থাকে, আলাদাভাবে কোনো চাই নাই, কোনো মৌল দেয় নাই। ঠিক আছে, তাই আমরা এভাবে রেখেছি। এল ডি বলছে, ডি এর জন্য এল এর মান কত? 2। বুঝছো? ডি এর জন্য যদি এল এর মান 2 হয়, তাহলে এম এর মান কত হবে বলো না? এম এর কয়টা মান হবে? 5টা মান হবে না? একটা হচ্ছে -2, -1 0 +1 +2। ভাই বুঝছো? এল এর মান তো 2, এল এর মান 2 হইলে এম এর মান কত হবে? -2 থেকে 0 সহ +2, তাহলে লিখলাম -2 -1 0 +1 +2। ঠিক আছে, এই যে লিখছি -2 -1 0 +1 +2। তাহলে এস এর মান কি লিখবো রে ভাই? আমরা প্রত্যেকটার জন্য আমরা কি জানি? 2টা করে ইলেকট্রন থাকবে, একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে লিখলাম +-1/2, এটাও +-1/2, এটাও +-1/2, এটাও কি +-1/2, এটাও +-1/2। দেখছো? তাহলে কয়টা? 2টা 4টা 6টা 8টা 10টা। মোট ইলেকট্রন কয়টা? টোটাল ইলেকট্রন
টোটাল ইলেকট্রন কয়টা ভাই? 10টা। এটা কার সাহায্যে দেখাইছি ভাই? আমরা পাউলির বজ্রন নীতির সাহায্যে দেখাইছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা দেখো তো, যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যে বের করতে হয়, কোয়ান্টাম সংখ্যার ক্লাসে আমরা দেখছিলাম না, সূত্রটা কি ছিল? 2 × 12 + 1। যে কোনো উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয়, তাই তো? তাহলে দেখো, লেখি সমাধান করি। 2 আছে এখানে, ইনটু এল এর মান কত? ডি বলছে, তাহলে কত হবে? 2 যোগ 1। ঠিক আছে, 2 × 12 + 1। দেখো এখানে সূত্রের 2, এটা এখানে 2, এল এর মান কত? ডি যেহেতু, জন্য 2, 2 × 2 = 4 আর 1 কত? 5। 2 × 5 কত? 10টা ইলেকট্রন। এই যে প্রমাণ পাইছো, 10টা ইলেকট্রন। ঠিক আছে ভাই, ওকে। দেখো আমরা আরেকটা দেখি, এটাই আমাদের সর্বশেষ। তোমাকে বলছে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তৃতীয় শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? পাউলির বজ্রন নীতির সাহায্যে প্রয়োগ করো। ঠিক আছে, তৃতীয় শক্তি স্তর। এইবার কিন্তু আর উপশক্তি স্তর বলে নাই, যেহেতু তৃতীয় শক্তি স্তর। আমরা জানি n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কত হবে ভাই? 0 থেকে 2 পর্যন্ত, তাই না? জানি। তাহলে l এর মান কত হবে? আমরা কত লিখবো? কত লিখবো বলো তো? 0 + 1 + 2। বলো, বুঝছো নাকি? তোমার মাথার উপর দিয়ে গেছে ভাই? বুঝছো? একটু জায়গা নিয়ে লিখতে হবে এগুলো। 0 + 1, 0, 1 এবং 2। বুঝো না এইগুলা? এল ইকুয়াল আমরা কি জানি? 0 থেকে n-1, তাই তো? যেহেতু কত বলছে? n এর মান 3 বলছে, তৃতীয় শক্তি স্তর, তাহলে কত? 3 - 1 কত হইল? 0 থেকে 2 পর্যন্ত, তাই তো? অর্থাৎ কি 0 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2। এই যে এল এর মান লিখলাম 0, 1, 2। তাহলে তোমাকে তৃতীয়, এবার আমরা বের করতে চাই তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে পাউলির বজ্রন নীতির সাহায্যে আমরা প্রয়োগ। ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, n এর মান 3 হলে l এর মান কত হবে? 0, 1, 2। ঠিক আছে, আচ্ছা এবার আমরা m এর মানে আসি। তো l এর মান যদি 0 হয় তাহলে m এর মান কত হবে? 0, তাই তো? l এর মান 0 হইলে m এর মান হবে কত ভাইজান? 0। আচ্ছা, যদি 1 হয় তাহলে m এর মান কত হবে? -1, 0, +1। কারণ আমরা জানি এটা, হ্যাঁ, কি হবে? -1, 0, +1। বুঝছো? বুঝো নাই? m ইকুয়াল কি জানি আমরা? -l থেকে 0 সহ +l, যেহেতু 1 কত বলছে? 1 এর জন্য, তাই না? 0 হলে তো 0ই, l 0 হলে m 0। 1 বলছে, l এর মান 1, তাহলে m এর মান কি হবে? -1, 0, +1। তুমি বলছো -1 থেকে 0 সহ +1, এই যে -1, 0, +1, আচ্ছা -1, 0, +1। বুঝছো? আচ্ছা, যদি 2 হইতো, বলো না? যদি 2 হইতো তখন আমরা কি লিখতাম? -2 থেকে 0 সহ +2, এটাই তো লিখতাম। ওকে, দেখো এটা লেখার সময় -2 পরে কি 0 হবে? না। কি মাঝে কি হবে? -1। 1 এর পরে কি +2 হবে? না। 0 এর পরে +2 হবে? না। 0 এর পরে হবে কত? +1। এই যে দেখো, তাহলে 5টা হয়েছে আমাদের, -2, -1, 0, +1, +2, তাই তো? এই যে 5টা। তাহলে কি লিখবো? -2, -1, 0, +1, +2। এবার আমরা কি জানি? প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীতে, তাই না? তাহলে কি লিখবো? +-1/2। এখানেও কি প্রত্যেকটা ইলেকট্রনের জন্য আমরা কি অরবিটালের জন্য কি দিব? 2টা করে ইলেকট্রন থাকবে, +-1/2, +-1/2। এটাও কি হবে? +-1/2।
ঠিক আছে, এই যে প্রত্যেকটা আমরা যে অরবিটাল গুলো দিলাম, প্রতিটা অরবিটালে দুইটা করে স্পিন থাকে, একটা ঘড়ির কাঁটার দিকে, একটা বিপরীতে, তাই না? এই জন্য দিতেছি প্লাস মাইনাস হাফ। তাহলে এখানে হবে কি -2 এর জন্য কি হবে প্লাস মাইনাস হাফ, সবগুলোর জন্য প্লাস মাইনাস হাফ, মানে প্রতিটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকবে, একটা ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীতে। ঠিক আছে, এবার ইলেকট্রন হিসাব করো তো। এখানে দুইটা, 2 4 6 8 10 12 14 16 18। ঠিক আছে, আমরা কি জানি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? 18টা। কিভাবে যেন জানি আমরা? যে কোনো শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ কত? 2n²। 2n²। তাহলে দেখো 2, যেহেতু তৃতীয় শক্তি স্তর বলছে, তাই না রে ভাই? যেহেতু কি বলছে? যেহেতু বলছে তৃতীয় শক্তি স্তর, তাহলে n এর মান, তৃতীয় শক্তি স্তর বলছে, তাই তো 2, n এর মান কত বসাবো আমরা? 3। এই যে হোল স্কয়ার, তাই তো 3 এর উপর হোল স্কয়ার 9, 9 দুগুণে কত? 18, 9 দ্বিগুণে 18, 9 × 2 18। বুঝছো? এই যে দেখো 18টাই হয়েছে, প্রতিটাতে যদি দুইটা করে থাকে, 2 এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে 2টা 4টা 6টা 8 10 12 14 16 18। টোটাল ইলেকট্রন কয়টা? 18টা। এটা কি আমরা পাউলির বজ্রনীতির সাহায্যে কিন্তু দেখছি। ঠিক আছে, 18। ঠিক আছে, এটা আমরা পাউলির বজ্রনীতির সাহায্যে ভাই দেখছি। বুঝছো? এই ছিল মূলত আমাদের পাউলির বজ্রনীতিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম? আজকের ক্লাসটি খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় কমন পড়বেই। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা তাহলে কি পড়লাম? আউববাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির বজ্রনীতি। ঠিক আছে, আমরা একদম কিছু এগুলো একদম বেসিক থেকে পড়তে চেষ্টা করেছি, তাই তো? এবং আমরা কিছু কি দেখেছি? সমাধানও দেখেছি। ওকে, তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকুক। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।